এই গল্পটা আদিত্যর, যে মাত্র ২৩ বছর বয়সে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছিল। সে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করত। ছোট্ট অফিস, টার্গেটের বোঝা আর স্বপ্নের পাহাড়। এই জায়গাতেই তার দেখা হয়েছিল অঞ্জলির সঙ্গে। অঞ্জলি সেই কোম্পানিতেই কাজ করত, সবসময় হাসি মুখে, আত্মবিশ্বাসী আর বুদ্ধিমতী। দুজনের মধ্যে কথা বাড়ল, তারপর বন্ধুত্ব হল, আর ধীরে ধীরে ভালোবাসা। দুজনেই জানত যে তাদের পরিবার এই সম্পর্কে কখনো সম্মতি দেবে না। আদিত্যর পরিবার ছিল মধ্যবিত্ত, আর অঞ্জলির বাড়িতে টাকা আর দেখনদারির গুরুত্ব বেশি ছিল। কয়েক মাস পরে পরিস্থিতি এমন হল যে দুজনে এক রাতে কাউকে কিচ্ছু না বলে বিয়ে করে ফেলল। সকাল হতে না হতেই সব বদলে গেল। অঞ্জলি বাড়ি থেকে সম্পর্ক ছিন্ন করেছিল, আর আদিত্যর চাকরিটাও চলে গেল। ভালোবাসার উন্মাদনা এখন জীবনের বাস্তবতায় বদলে গিয়েছিল। দুজনে একটা নতুন শহর বেছে নিল। সেখানে কাউকে চিনত না। ভাড়ার একটা ছোট্ট ঘর থেকে নতুন জীবন শুরু হলো। আদিত্য ঘর চালানোর জন্য একটা কনস্ট্রাকশন সাইটে মজুরি করা শুরু করল। সারা দিন রোদে ঘাম ঝরাত, ইট তুলত, আর রাতে ক্লান্ত হয়ে শুধু বলতো, আর একটু সময়, তারপর সব ঠিক হয়ে যাবে। অঞ্জলিও কয়েক মাস পরে একটা ছোট কোম্পানিতে চাকরি পেয়ে গেল। বেতন বেশি ছিল না, কিন্তু চলে যেত। শুরুর দিনগুলোতে সব ঠিক চলছিল। দুজনে হাসত, কথা বলতো, আর নিজেদের গরিবিতেও শান্তি খুঁজে নিত। কিন্তু সময়ের সঙ্গে অসুবিধে বাড়তে লাগল। ঘরের ভাড়া, রোজগার খরচ আর বাড়তি মহঙ্গাই সব মিলে তাদের জীবনের উপর বোঝা হয়ে দাঁড়াল। অঞ্জলির এখন প্রতিটি কথায় বিরক্তি হতো, আর আদিত্য রোজগার তাকে কম লাগত। ২ বছর পরে যখন তাদের মেয়ে জন্মালো, তখন আদিত্যর জন্য সেটা ছিল সবচেয়ে বড় আনন্দ। কিন্তু তার সঙ্গে দায়িত্বের পাহাড়ও বাড়ল। আদিত্য চাকরির পরে রাতেও ছোটখাটো কাজ করা শুরু করল। কখনো কোনো দোকানে হিসেবের কাজ, কখনো মাল নামানো। ঘুম এখন তার জীবন থেকে যেন উবে গিয়েছিল। ধীরে ধীরে অঞ্জলির মুখ থেকেও হাসি মিলিয়ে যেতে লাগল। সে আর আগের মতো রইল না। রোজকার অভিযোগ, কটু কথা আর ঝগড়া এখন সাধারণ হয়ে গিয়েছিল। আদিত্য প্রতিবার বোঝানোর চেষ্টা করত, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হচ্ছিল। যে কোম্পানিতে অঞ্জলি কাজ করত, সেখানকার মালিক রাজন ছিল ২৭ বছরের যুবক। পড়াশোনা করা, ধনী আর অত্যন্ত আত্মবিশ্বাসী। তার স্বভাব এমন ছিল যে সবাই তার কথায় মুগ্ধ হয়ে যেত। অঞ্জলির অসুবিধে দেখে সে মাঝে মাঝে সাহায্য করত, কখনো অ্যাডভান্স, কখনো গিফটের নামে। অঞ্জলিরও তার কথা ভালো লাগতে শুরু করল। আদিত্য এই পরিবর্তনটা টের পেতে লাগল। সে দেখত অঞ্জলি সকালে তাড়াতাড়ি বেরোয় আর রাত করে ফেরে। বাড়ি এসে কথা বলতে ইচ্ছে করত না। অদিতির কাছে একটু বসত, আর তারপর ফোনে ডুবে যেত। আদিত্য ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। সে ভেবেছিল হয়তো এটাও একটা পর্যায়, কেটে যাবে। এক রাতে আদিত্য দেখল অঞ্জলির ফোন বারবার বাজছে। স্ক্রিনে লেখা ছিল, রাজন কলিং। আদিত্য কিছু বলল না, শুধু চুপ করে শুয়ে পড়ল। পরের দিন সকালে অঞ্জলি বলল সে অফিসের কাজে কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছে। আদিত্য শুধু মাথা নেড়েছিল। ৩ দিন গেল, তারপর ১ সপ্তাহ, তারপর ১ মাস। অঞ্জলি ফিরে এলো না। ফোন বন্ধ, কোনো যোগাযোগ নেই। আদিত্য পুলিশেও খবর দিয়েছিল, কিন্তু কোনো হদিশ মেলেনি। ধীরে ধীরে সত্যিটা তার সামনে খুলতে লাগল। অঞ্জলি রাজনের সঙ্গে পালিয়ে গিয়েছিল। আদিত্যকে যেন কেউ ভেতর থেকে ভেঙে দিয়েছিল। সে তার ছোট্ট ঘরে বসেছিল। অদিতি কোলে ছিল, আর চোখ থেকে শুধু জল পড়ছিল। সেই রাতে সে নিজের সঙ্গে শুধু একটা কথা বলেছিল, এখন কারো থেকে কোনো আশা নেই, কারো কিছু বলার নেই। এখন শুধু পরিশ্রম আর অদিতির দেখভাল। পরের দিন থেকেই আদিত্য নিজের মনোযোগ পুরোপুরি কাজে লাগিয়ে দিল। সকালে মজুরি, সন্ধ্যায় অন্য ঠিকাদারদের সঙ্গে ছোটখাটো কাজ, আর রাতে অদিতিকে কোলে নিয়ে পড়ানো। এই হয়ে গেল তার দৈনন্দিন রুটিন। লোকে বলতো, তোর বউ তো পালিয়ে গেল,
তুই আরেকটা বিয়ে করলি না কেন? আদিত্য হেসে বলতো, সে চলে গেল তো কি হলো, আমি তো এখনো বেঁচে আছি, আর আমাকে শুধু আমার মেয়েটার খেয়াল রাখতে হবে। এখন এটাই আমার জীবন। দিন যেতে লাগল, ব্যথা কমল না, কিন্তু আদিত্যর ইচ্ছাশক্তি আরও মজবুত হতে লাগল। এখন তার ভেতরে এক আলাদা আগুন ছিল, কিছু একটা হয়ে দেখানোর, নিজের মেয়েকে ভালো জীবন দেওয়ার, তার ভবিষ্যৎ ভালো করার। অঞ্জলি চলে যাবার পরে আদিত্য জীবন যেন থেমে গিয়েছিল, কিন্তু তার কাছে থামার কোনো অধিকার ছিল না, কারণ তার কাঁধে ছোট্ট অদিতির দায়িত্ব ছিল। প্রতি সকালে সে মেয়েকে কোলে তুলত, খাইয়ে দিত, আর নিজে না খেয়ে কাজে বেরিয়ে পড়ত। জীবন এখন তার কাছে শুধু একটা যুদ্ধ হয়ে গিয়েছিল, পেট ভরার, ভবিষ্যৎ গড়ার, আর নিজেকে প্রমাণ করার। কনস্ট্রাকশন সাইটে আদিত্য সবচেয়ে পরিশ্রমী মজুর বলে গণ্য হতে লাগল। যেখানে বাকিরা সময় হলে কাজ শেষ করে বাড়ি চলে যেত, আদিত্য সেখানেই থেকে যেত। রাতে আলোয় ইট গুনত, সিমেন্টের বস্তা তুলত, আর ঠিকাদারকে বলতো, স্যার আরেকটু কাজ দিন। তার একটাই উদ্দেশ্য ছিল, অদিতির জন্য কিছু ভালো করা। দিন সপ্তাহে বদলালো, আর সপ্তাহ মাসে। জীবন তাকে অনেক পরীক্ষা করল, কিন্তু সে ভাঙল না। অদিতি এখন 5 বছরের হয়ে গিয়েছিল। স্কুলে পাঠানো তার কাছে একটা স্বপ্ন ছিল। অনেকবার টাকা কম পড়লে সে নিজে না খেয়ে মেয়ের ফিস জমা দিত। প্রতিবার যখন অদিতি স্কুল থেকে এসে বলতো, পাপা আমি ফার্স্ট এসেছি, তখন তার সব ক্লান্তি মুছে যেত। একদিন সাইটে একটা দুর্ঘটনা হলো। উঁচু থেকে পড়ে গিয়ে আদিত্যর পায়ে গুরুতর চোট লাগল। ডাক্তার বলল, কমপক্ষে 3 মাস বিশ্রাম করতে হবে। 3 মাস মানে 3 মাস বিনা আয়ে। ঘরের ভাড়া, মেয়ের খরচ, সব বিপদে পড়ল। সে তার ছোট্ট ঘরে শুয়ে ভাবছিল এখন কি করবে। বাইরে বৃষ্টি হচ্ছিল, দেয়াল থেকে জল ঝরছিল, আর তার কাছে খাবার টাকাও ছিল না। কিন্তু ঠিক তখনই তার মনে একটা চিন্তা এলো, যদি আমি অন্যের জন্য কাজ করতে পারি, তাহলে নিজের জন্য কেন পারবো না? যেই তার পা একটু ভালো হলো, সে ঠিকাদারদের সঙ্গে কথা বলা শুরু করল। কনস্ট্রাকশনের প্রতিটি ছোট বড় কাজ সে জানত, ইঞ্চ থেকে ছাদ পর্যন্ত। সে ঠিক করল এবার নিজেই ঠিকা নেবে। শুরুটা ছিল ছোট, একটা বাড়ি বানানোর কাজ। সে তার পুরনো সঙ্গীদের নিল, যাদের ওপর ভরসা ছিল। তারা মিলে সেই বাড়ি সময় মতো আর সততার সঙ্গে শেষ করল। কাজের গুণ দেখে গ্রাহক তাকে পরের কন্ট্রাক্ট দিল। ধীরে ধীরে নাম হতে লাগল। আদিত্য তার ছোট্ট টিমের নাম দিল অদিতি কনস্ট্রাকশন, নিজের মেয়ের নামে। অন্য ঠিকাদাররা হাসত, বলতো, তোর কোম্পানি কি করবে? আদিত্য হেসে বলতো, কোনোদিন না কোনোদিন আমার নাম সবার ওপরে থাকবে। ভাগ্য তার সঙ্গ দিল। একজন বড় ঠিকাদার তার একাগ্রতা দেখে তাকে সুযোগ দিল। সরকারি প্রজেক্টের একটা ছোট অংশ। আদিত্য সেই কাজ এত সততার সঙ্গে করল যে অফিসার নিজে এসে বলল, তোমার মতো ঠিকাদারদেরই দেশের দরকার। সেই দিনের পর থেকে তাকে পিছনে ফিরে তাকানোর সময়ই মিলল না। যে মানুষটা কোনোদিন ইট তুলত, সে এখন ঠিকা ইমারত বানাচ্ছিল। তার কোম্পানি ধীরে ধীরে মানুষের মধ্যে ভরসার নাম হয়ে গেল। অদিতি এখন 10 বছরের। স্কুলে তার পারফরমেন্স দুর্দান্ত ছিল। সে সবসময় বাবার অফিসে আসত, নকশা দেখত আর বলতো, পাপা একদিন আমি তোমাকে সাহায্য করব। আদিত্য বলতো, তুই তো আমার শক্তি বেটি, তুই যা হতে চাইবি আমি তাই বানাবো। কিন্তু জীবন আরেকটা পরীক্ষা রেখেছিল। এক রাতে আদিত্য যখন নতুন প্রজেক্টের কাগজ দেখছিল, তখন খবর এলো যে কোম্পানিতে সে তার জমানো পুঁজি বিনিয়োগ করেছিল, তার শেয়ার হঠাৎ বেড়ে গেছে। কয়েকদিনের মধ্যে তার লাখ টাকা কোটি হয়ে গেল। আদিত্যর কাছে কোটি কোটি টাকা ছিল, কিন্তু তার মুখে এখনও আগের সেই সরলতা ছিল। সেই টাকায় তার পুরনো ঘরের কাছে একটা অফিস খুলল, মেশিন কিনল আর কাজের পরিধি বাড়াল। এখন সে মজুরদের চাকরি দিত, আর প্রতিটি মজুরকে শুধু বলতো, আমিও তোমাদের মতোই ছিলাম। ফর্ক শুধু এই যে আমি হার মানতে শিখিনি। ধীরে ধীরে অদিতি কনস্ট্রাকশন শহরের সবচেয়ে ভরসাযোগ্য কোম্পানিগুলোর মধ্যে গণ্য হতে লাগল। আদিত্যকে এখন পরিচিতি মিলতে লাগল, খবরের কাগজে নাম, মানুষের মুখে তার কথা। কিন্তু তার ভেতরে এখনও সেই আদিত্য ছিল যে মাটির সঙ্গে জুড়ে আছে। রাতে যখন সে তার পুরনো বাড়ির পাশ দিয়ে যেত, তখন কিছুক্ষণ দাঁড়িয়ে ছাদের দিকে তাকাত।
সেই জায়গা যেখানে সে ক্ষুধা, ব্যথা আর একাকিত্ব সহ্য করেছিল। সে হালকা হেসে বলতো, দেখ, আমি করে দেখিয়েছি। এখন তার স্বপ্ন শুধু নিজের মেয়ের জন্য ছিল না। এখন সে চাইতো তার মতো আরও মানুষ উঠে দাঁড়াক, যারা জীবনের কাছে হারবে না, বরং জীবনকে বদল করার চেষ্টা করবে। এখন সেই সময় পার হয়ে গেছে যখন সে পুরনো আদিত্য ছিল, যে মজুরি করে সংসার চালাতো। আজ দেশের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা নির্মাণ কোম্পানি অদিতি কনস্ট্রাকশনের মালিক ছিল। উঁচু উঁচু ইমারত, বড় বড় কন্ট্রাক্ট, মিডিয়ায় নাম, সব তার পরিশ্রমের ফল। তার অফিসে এখন শত শত কর্মচারী কাজ করত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফাইলের শব্দ, মেশিনের গর্জন আর সাইটে আদিত্যের উপস্থিতি, এটাই তার পরিচয় হয়ে গিয়েছিল। কিন্তু সবচেয়ে বড় কথা এই যে এখন তার কাছে একটা কারণ ছিল, অদিতি। সে এখন 16 বছরের হয়ে গিয়েছিল, বোঝাপড়া, আত্মবিশ্বাসী আর বাবার সত্যিকারের সঙ্গী। স্কুলে সবসময় প্রথম থাকত আর বাড়িতে বাবার অফিসের কাজ বোঝার চেষ্টা করত। যখন সে নকশা দেখত বা সাইটে যেত, তখন সব কর্মচারী হেসে বলতো, ছোটি ম্যাডাম এসেছেন। আদিত্য এটা শুনতে ভালোবাসত। এখন তার দিনগুলো মেয়ের স্বপ্ন আর কাজের বোঝায় কাটত, কিন্তু প্রতি রাতে সে ভগবানকে ধন্যবাদ দিত যে তিনিই তাকে উড়তে শক্তি দিয়েছিলেন। একদিন মিডিয়া আদিত্যর ওপর ডকুমেন্টারি বানালো, ইট থেকে এম্পায়ার পর্যন্ত। তাতে আদিত্য বলল, যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায়, তবে একে নিজের হার ভেবো না। মাঝে মাঝে সেই ঘটনাই তোমাকে নিজের সঙ্গী মিলিয়ে দিতে আসে। লোকে তার কথা শুনল, আর তার গল্প লাখো হৃদয়ে পৌঁছে গেল। কিন্তু সময় কখনো এক থাকে না। একদিন দুপুরে আদিত্যর অফিসে তার সহকারী এসে বলল, স্যার, কেউ আপনার সঙ্গে দেখা করতে চায়, বলছে পুরনো চেনা। আদিত্য বলল, নাম বলো। সে বলল, অঞ্জলি। নাম শুনে আদিত্য কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। এই কণ্ঠস্বর শোনার বহু বছর হয়ে গেছে। সে বলল, তাকে পাঠিয়ে দাও। দরজা খুলল। সেই মুখ, কিন্তু আগের চমক আর নেই। চোখের নিচে ক্লান্তি, মুখ মলিন। অঞ্জলি ধীরে ধীরে ঘরে ঢুকল। আদিত্যকে দেখে বলল, তুমি অনেক বদলে গেছ। আদিত্য শান্ত গলায় বলল, সময় বদলে দেয়, মাঝে মাঝে দরকারও হয়। অঞ্জলি চেয়ারে বসতে বসতে বলল, আমি ভুল ছিলাম আদিত্য, আমি সব হারিয়ে ফেলেছি। রাজন আমাকে ছেড়ে চলে গেছে, তার ব্যবসা ডুবে গেল, আর আমি আবার রাস্তায় এসে গেলাম। তোমার খবর দেখে মনে হলো হয়তো তোমার কাছে আসি। আদিত্য শুধু শুনতে লাগল। তার মুখে না ঘৃণা ছিল, না প্রতিশোধ, শুধু একটা স্থিরতা। সে বলল, প্রতিটি মানুষ নিজের সিদ্ধান্তের বোঝা নিজে বয় অঞ্জলি। আমিও বয়েছি, তুমিও বইছ। অঞ্জলির চোখ থেকে জল বেরিয়ে এলো। বলল, আমি কি অদিতির সঙ্গে দেখা করতে পারি? আদিত্য কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, সে তোমাকে চেনে না। আমি চাই না সে তার অতীতের জটিলতায় আটকে যাক। অঞ্জলি মাথা নিচু করল। তুমি ঠিক বলছ, হয়তো আমার হকই আর নেই। এখন আদিত্য বলল, হক সেটাই যা মানুষ নিজের কর্মে অর্জন করে। আমি কোনো ভুল করিনি, তাই জীবন আমাকে ফিরিয়ে দিয়েছে। তুমি তোমার পথ বেছে নিয়েছিলে, কিন্তু সেটা গন্তব্য ছিল না। কয়েক মিনিট নীরবতার পর অঞ্জলি উঠল আর বলল, আমি শুধু তোমাকে দেখতে চেয়েছিলাম, জানতে চেয়েছিলাম তুমি ঠিক আছো কি না। আদিত্য বলল, আমি ঠিক নই, বরং আগের চেয়ে অনেক বেশি ঠিক আছি। অঞ্জলি চলে গেল, হয়তো চিরকালের জন্য। আদিত্য জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল আর ভাবল, যে কোনো দিন আমাকে ছেড়েছিল, আজ সেই আমার সামনে ভেঙে দাঁড়িয়েছিল। সন্ধে অদিতি স্কুল থেকে ফিরল। সে বলল, পাপা, আমাদের স্কুলে তোমার নাম নেওয়া হয়েছে। সবাই বলছে তুমি দেশের সেরা বিল্ডারদের একজন। আদিত্য হেসে দিল, বেটা, নামের চেয়ে কাজ বেশি জরুরি। কাজ করতে থাকো, নাম নিজে থেকেই হয়ে যায়। রাতে যখন অদিতি ঘুমিয়ে পড়েছিল, আদিত্য তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোর মা চলে গিয়েছিল, তাই মনে হয়েছিল সব শেষ, কিন্তু তোর জন্য জীবন আবার শুরু হয়েছিল। পরের দিন খবরের কাগজে আদিত্যর ছবি বেরোল। অদিতি কনস্ট্রাকশনের বিস্তার, 3টে নতুন শহরে প্রজেক্ট শুরু।
কিন্তু সেই সব দেখেও আদিত্য তেমনই রইল, সবসময় শান্ত আর পরিশ্রমী। এখন তার অফিসের বাইরে লেখা ছিল, কখনো কাউকে ছোট ভেবো না, কারণ আজকের মজুরও কালকের মালিক হতে পারে। আদিত্যর কাছে এটা শুধু শব্দ ছিল না, তার পুরো জীবনের সারাংশ ছিল। এখন অদিতি কনস্ট্রাকশন দেশের সবচেয়ে ভরসাযোগ্য কোম্পানিগুলোর মধ্যে গণ্য হচ্ছিল। বড় বড় শহরে তার প্রজেক্ট ছিল, স্কুল, হাসপাতাল, সেতু আর আবাসন। যেখানে কোনোদিন আদিত্য মজুরের মতো কাজ করত, সেখানে এখন তার নামের বোর্ড ঝুলছিল। মিডিয়া বারবার তার ইন্টারভিউ নিত। লোকে জিজ্ঞেস করত, আদিত্যজি, আপনার সাফল্যের রহস্য কি? সে প্রতিবার হেসে বলতো, হার মানা বন্ধ করো, ভাগ্য নিজে থেকেই বদলে যায়। কিন্তু আদিত্যর কাছে সবচেয়ে বড় সাফল্য টাকা বা নাম ছিল না, বরং তার মেয়ে অদিতি ছিল। এখন অদিতি কলেজে ছিল, আত্মবিশ্বাসী আর বাবার মতনই সৎ। তারও কনস্ট্রাকশনের শখ ছিল। যখন সে সাইটে যেত, মজুররা তাকে চিনত আর সম্মান করে বলতো, অদিতি জি ঠিক তার বাবার মতো। আদিত্য তাকে অফিসের সব কাজ শেখাতে লাগল। প্রতিবার বলতো, বেটা, এই কোম্পানি শুধু আমাদের নয়, হাজারো মানুষের যারা ঘাম ঝরায়। কখনো কোনো মজুরের সঙ্গে উঁচু গলায় কথা বলিস না, কারণ আমি নিজে তাদের জায়গায় দিন কাটিয়েছি। অদিতি খুব বুঝে সব শিখতে লাগল। এখন সে ডিজাইন আর টেকনিক্যাল কাজে বাবাকে সাহায্য করত। ধীরে ধীরে আদিত্য তাকে কোম্পানির সিদ্ধান্তে সামিল করতে লাগল। একদিন অদিতি বলল, পাপা, আমি চাই আমাদের কোম্পানি গরিব বাচ্চাদের জন্য স্কুল বানাক। আদিত্যর চোখে চমক এলো। বলল, এটাই তো আমি চেয়েছিলাম যে তুই আমার চেয়েও বড় ভাবিস। তারপর তারা অদিতি ফাউন্ডেশন শুরু করল, মজুরদের বাচ্চাদের পড়াশোনা আর মহিলাদের ট্রেনিংয়ের জন্য। খবরের কাগজে লেখা হলো, একজন মজুর থেকে কোটিপতি হয়ে যাওয়া মানুষ এখন অন্যদের জন্য আশার সহারা হয়ে উঠল। কিন্তু এর মধ্যেই জীবন আরেকটা মোড় নিল। এক সন্ধেই আদিত্যর অফিসে দুর্ঘটনা হলো। সাইটে একটা পুরনো দেওয়াল ধসে পড়ল আর কয়েকজন মজুর আহত হলো। আদিত্য নিজে হাসপাতালে ছুটল আর সেখানেই সারা রাত বসে রইল, যতক্ষণ না শেষ আহতের জ্ঞান ফিরল। সে বাড়ি ফিরল না। পরের দিন সব খবরের কাগজে আদিত্যর ছবি ছিল। মালিক নয়, সঙ্গী আদিত্য বর্মা। তার মানবিকতা মানুষের হৃদয়ে আরেকটা জায়গা করে নিল। দিন যেতে লাগল আর অদিতি এখন কোম্পানির মুখ হয়ে উঠল। একদিন সে বাবাকে বলল, পাপা, আমি চাই আপনি একটু বিশ্রাম নিন, এই দায়িত্ব এখন আমি সামলাতে চাই। আদিত্য হেসে বলল, আমি তো শুধু রাস্তা বানিয়েছিলাম, এখন গন্তব্য তো তুই ঠিক করবি। কয়েক মাস পরে একটা বড় অনুষ্ঠান হল, বিজনেস আইকন অফ দি ইয়ার অ্যাওয়ার্ড। মঞ্চে আদিত্য আর অদিতি দুজনকেই ডাকা হলো। তালির শব্দে পুরো হল ভরে গেল। আদিত্য মাইক ধরে বলল, আমি কোনোদিন মজুর ছিলাম। লোকে আমাকে নিয়ে হাসাহাসি করত, আমার বউ পর্যন্ত আমাকে ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু আমি ঠিক করে নিয়েছিলাম, এখন আমার গল্প আর কেউ লিখবে না। আমি নিজের ভাগ্য নিজে গড়েছি। আর আজ আমি বলতে চাই, যে মানুষ নিজের ওপর ভরসা করে, তাকে জীবনও একদিন সালাম করে। হলে সবাই দাঁড়িয়ে তালি বাজাতে লাগল। অদিতির চোখে জল ছিল, কিন্তু সে হাসছিল। সে মাইক নিয়ে বলল, পাপাই আমার হিরো। তিনি শিখিয়েছেন হারানো খারাপ নয়, হার মেনে নেওয়া খারাপ। আজ আমি যা কিছু, তা শুধু তার জন্য। অনুষ্ঠান শেষ হবার পরে যখন দুজনে বাড়ি ফিরছিল, অদিতি জিজ্ঞেস করল, পাপা, যদি মা আজ তোমাকে এমন দেখত, তাহলে কি ভাবত? আদিত্য কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হয়তো ভাবত, যাকে সে ছেড়েছিল সেই ছিল আসল আদিত্য। সেই রাতে আদিত্য ছাদে বসে আকাশের দিকে তাকিয়েছিল। তার চোখে শান্তি ছিল, মুখে একটা নির্বিরোধী হাসি। নিচে তার বানানো ইমারতগুলো ঝকঝক করছিল, প্রতিটি ইট তার পরিশ্রমের সাক্ষী দিচ্ছিল। অদিতি তার কাছে এসে বলল, পাপা, চলো এবার ঘুমোতে যাই। আদিত্য হেসে বলল, বেটা, এখন শান্তি আছে। এখন মনে হয় জীবনে যা চেয়েছিলাম তা পেয়ে গেছি। অদিতি আস্তে করে তার কাঁধে মাথা রেখে দিল। চাঁদের আলোয়
বাবা আর মেয়ে চুপ করে বসেছিল। একজন পৃথিবী জয় করে ফেলেছিল, আর আরেকজন তার নাম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি ছিল। সে আর মজুর ছিল না, মালিক ছিল। গল্প এখানেই শেষ। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। এই গল্প তোমার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। যদি আদিত্যের গল্প তোমাকে একটু হলেও অনুপ্রাণিত করে থাকে, তাহলে আদিত্য সম্পর্কে 2 লাইন কমেন্ট করে লিখে দিও। আর যদি ভিডিও পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক করো আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে একটা নতুন আর আকর্ষণীয় গল্প নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।